ভাই, তোমার বাপ মা অ্যাক্সিডেন্ট করেছে। কি বললি? কোথায়? ঢাকা মেডিকেল হাসপাতালে। না, ডাক্তার সাহেব, আমার বাবা মা কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়ে এসেছে। ও, এই যাত্রায় আপনার মা বেঁচে গেছেন। আমার বাবা? বাবা? আসুন আমার সাথে। বাবা, কি হলো বাবা? কি হলো? আমাকে রেখে তুমি কেন একা চলে গেলে বাবা? কে চলে গেলে? আপনি যদি এতটা ভেঙে পড়েন তাহলে আপনার মায়ের অবস্থা কি হবে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কে? আমি নার্স। ওরা কোথায়? আচ্ছা, আছে, সবাই আছে। আমি দেখতে পাচ্ছি না। আমি কিছুই দেখতে পাচ্ছি না। মাথায় আঘাত পাওয়াতে উনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। আমি কিছুই দেখতে পাচ্ছি না বাবা। সুজন, সুজন রে, তোর বাবা? তোর বাবা কোথায়? হ্যাঁ, চুপ করে আছিস কেন? বল। বাবা নেই। বাবা আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। চলে গেছে। সুজন, এটা কি রে সুজন? বাবার ছবিটা নিচে পড়ে গিয়েছিল। তুই কাঁদছিস সুজন? ও কিছু না মা, বাবার কথা হঠাৎ মনে পড়ে গেল তো তাই। মা, বাবার আদর স্নেহে বড় হয়েছে ঠিকই, কিন্তু তুমি সারাক্ষণ চোখে চোখে রেখে কোলে পিঠে করে আমাকে মানুষ করেছ। আল্লাহর কি ইশারা, সেই দু চোখের আলোয় আজ তুমি হারিয়ে ফেলে। আলো নেই তাতে কি হয়েছে? আমি তো আছি, আমার এই দু হাত তো আছে। এই দু হাতে আমি তোকে বুকে জড়িয়ে রাখবো। কাঁদিস নে খোকা। এটা কি হাসান সাহেবের বাড়ি? জি। বুবু কে? আরে সুজন ভাই। বুবু, উনি সেদিন গুন্ডাদের হাত থেকে রক্ষা করে নিজে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন সুজন ভাই, আসুন। বুবু, একটু চা নাস্তার ব্যবস্থা করো। আসুন। বসুন। বুঝলে না, যে ছেলে বাবা মার ওয়াদা রক্ষা করতে পারে না তার চেয়ে বড় হতভাগা আর কি আছে। এবার তাহলে ওয়াদা রক্ষা করে ফেলুন। সেই জন্যই তো এলাম। চাচা যান কোথায়? আব্বা বাড়ি নেই। তাছাড়া বিয়ের ঘটক যখন আমি, আমাকে সব বলতে পারেন। বুবুকে তো দেখলেন, নিজের বোন বলে বলছি না, এমন মেয়ে লাখে একটা পাবেন না।
বাবু, তুমি বসো, ওনাকে চা দাও, আমি টেলিফোনটা ধরে আসি। এবার বলুন, আমার বাবুকে পছন্দ হয়েছে তো? অপছন্দের তো কিছু দেখলাম না। তাহলে আপনি রাজি তো? হ্যাঁ, রাজি। মা, কি অপায়া বউ, বাড়িতে পা দিতে না দিতে এই অবস্থা। হ্যাঁ, আরো কত কিনা ঘটবে। মা, 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 কথা বলো মা। হে খোদা, আমি অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রেখেছি, এখানেও যদি তুমি নির্দয় হও। মা, আমি ডাক্তার নিয়ে আসি। ডাক্তার? ডাক্তার কেন রে পাগল? আমি আমি সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। সব দেখতে পাচ্ছ? সত্যি তুমি দেখতে পাচ্ছ? তুমি সব দেখতে পাচ্ছ? ওই তো আমার লক্ষ্মী বৌমা। আমাকে উঠা। আমার লক্ষ্মী বৌমা, এ বাড়িতে পা রাখার সাথে সাথে আমার অন্ধকার ঘরে আলো জ্বলে উঠেছে। থাক, টাকার অভাবে মাঝে মধ্যেই আপনাদের উপোস থাকতে হয়, কিন্তু এমন সাজগোজ আর বাহারি ঢং দেখে তো মনে হয় আসলে সব মিথ্যে কথা। কি বলতে চান আপনি? কেন, আমি কি আপনাকে বোঝাতে পারিনি? নাকি বুঝেও না বুঝার ভান করছেন? দেখুন, আপনি বাড়িওয়ালা আর আমরা আপনার পুরনো ভাড়াটে। সামান্য 3 মাসের ভাড়া বাকি পড়েছে বলে আপনি যখন তখন এসে এভাবে আমাদের অপমান করতে পারেন না। মোর জ্বালা, সম্মান থাকলে তো অপমানের কথা আসে। বাড়ি ভাড়া চাইতে এলে শুনি টাকা নেই, ঘরে চাল নেই, ডাল নেই। কিন্তু রং ঢং করে ছেলের বিয়ে দিয়ে ঘরে চাঁদের মতো বউ আনছে, টাকা পেলেন কোথায়? মনে হয় শুধু মালদার জুয়েলারির বেটিকে ফাঁসিয়েছেন। বলছিলাম, হাতে তো বহু গহনা দেখছি, ওই নরম হাত থেকে গরম গরম দুখানা খুলে দিলেই তো লেঠা চুকে যায়। মনির সাহেব, মুখ সামলে কথা বলবেন। আমার বাড়িতে বসবাস করে আমাকে এত বড় অপমান! থামুন। এই নিন, আশা করি এতে আপনার বকেয়া পরিশোধ হয়ে আরো 2 মাসের ভাড়া অগ্রিম হয়ে যাবে। আর কোনো কথা নয়, দয়া করে আসুন। আচ্ছা আচ্ছা, এইতে চলবে। এ তুমি কি করলে আলো? বাড়িওয়ালার কাছে আমাকে ছোট করে দিলে। আমি তো কোনো অন্যায় করিনি, কর্তব্য পালন করেছি মাত্র। আর তার জন্য তোমার বাবার দেওয়া গহনা দিয়ে দিলে। কাজটা তুমি মোটেই ভালো করনি। নারীর সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। স্বামীর কাছে অলংকার তো অতি তুচ্ছ। সেই স্বামীর সম্মান রক্ষার জন্য শুধু অলংকার কেন, নিজের জীবনও হাসি মুখে বিলিয়ে দিতে পারে। এসো, ঘরে এসো। এই নাও, এগুলো বিক্রি করে ব্যবসা করবে। তুমি কি পাগল হয়েছ আলো? না গো, আমি ঠিকই আছি। কই নাও। না, তা হয় না। কেন হয় না? করে আমি বড়লোক হতে চাই না। বড় ছোটর কথা নয়, স্ত্রীর সব স্বাদ, আহ্লাদ, গর্ব যা কিছু বলো, তার সবকিছুই হলো তার স্বামী। সেই স্বামীর দুঃখের দিনে স্ত্রী যদি কোনো কাজে না আসতে পারে, তবে স্ত্রী আর কাজের ঝির মধ্যে পার্থক্য কি? আলো, হ্যাঁ, এখন বুঝলাম। বাবার বাড়িতে যাচ্ছিলাম, এখানেও তাই। আলো, তুমি আমাকে ভুল বুঝো না। ভুল? তাহলে এগুলো নিয়ে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করে দাও তুমি ঠিক, আমি ভুল। কথা বুঝি,
একেই বলে তকদির। হ্যালো, এই যে বসো। এগুলো তোমার পুরনো গহনা, আর এইগুলো নতুন। তার মানে তুমি এগুলো বিক্রি করনি? না, বন্ধক রেখেছিলাম। তুমি খুশি হওনি? খুব। এই খুশির দিনে একটা কথা রাখবে? নিশ্চয়ই, বলো। বাবা মার খবরটা, সে যে বাবার বাড়ি ছেড়ে এসেছে, বিপ্লব আর এলো না। ওকে দেখার জন্য মনটা কেমন করছে। বেশ, আগামী কাল পর্যন্ত একটু ব্যস্ত আছি, তারপর দুজনে একসাথেই তোমাদের বাড়িতে যাব। কি খুশি? জি, মানে এটা হাসান সাহেবের বাড়ি না? জি ছিল। উনি মারা, তার স্ত্রী আর ছেলে সমস্ত সম্পত্তি ঋণ পরিশোধের জন্য ব্যাংকের কাছে হস্তান্তর করে দিয়েছেন। ওনারা কোথায় গেছে বলতে পারেন? জি না। আমারই ভুল হয়েছে। বিয়ের পর অন্তত একবার এসে খবরটা নেওয়া উচিত ছিল, কিন্তু বিপ্লব তো বাবা মারা যাওয়ার খবরটা দিতে পারত। মা, এ খাবার কিসের জন্য মা? আমার বাবার রুহের শান্তির জন্যে। আপনার বাবাকে বেহেশতে নসিব করুন। আল্লাহ তোমার হায়াত দরাজ করুক মা। বাবা, শোনো। কি হয়েছে আলো? বাবা। বাবা? হ্যাঁ, আমার বাবা। আমার বাবা মরেনি, বেঁচে আছে। ওই দেখো। বাবা। যদি এই অপয়া ভুলেও একবার আমার সামনে এসে দাঁড়ায়, সুজন, পেশেন্টের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, রিপোর্টও তাই দেখা যাচ্ছে। তাহলে উপায়? ইমিডিয়েটলি কিডনি রিপ্লেসমেন্ট করতে হবে। তাহলে তাই কর। সরি সুজন, আমাদের স্টকে আপাতত কোনো কিডনি নেই। যদি কোনো আত্মীয় স্বজন কিডনি দেয় তো ভালো, নইলে পেশেন্টকে বাঁচানো যাবে না। যদি কিডনি আমি দিই? ওয়েল, তো রক্তের গ্রুপ? ও পজিটিভ। স্যার, পেশেন্টের রক্তের গ্রুপ এবি পজিটিভ। সরি সুজন, তোর কিডনি পেশেন্টের সাথে সেট আপ হবে না। যেখান থেকে পারিস সেট আপ অনুযায়ী কিডনির ব্যবস্থা কর। যত টাকা লাগে আমি দেব। হ্যাঁ, আমি আপনার চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব কিডনির ব্যবস্থা করতেই হবে, তা নাহলে পেশেন্ট বাঁচবে না। তুই এক কাজ কর সুজন, পত্রিকায়, রেডিওতে, টিভিতে বিজ্ঞাপন দে। যদি কোনো সহৃদয় ব্যক্তি, তখনই হয়ে যায় যখন মানুষ তার নিজের ভুল বুঝতে পারে। তাছাড়া সন্তানের কাছে পিতার কোনো অপরাধ থাকতে পারে না।
যখন জানতে পারবে আপনি সুস্থ আছেন, বেঁচে আছেন, তখন দেখবেন আপনার মেয়ে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে। না 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 না, ছুটে সে কোনোদিনই আসবে না, কোনোদিন আসতে পারে না। তোমরা শুধু একটিবার বলো, আমাকে কিডনি কে দিয়েছে? ডাক্তার, কে সে মহৎ ব্যক্তি যে তার নিজের জীবন বিপন্ন করে কিডনি দান করেছে? শফিক, তুই চুপ করে আছিস কেন? আমি বলতে পারবো না সুজন। বলতে তোকে হবে শফিক। শত চেষ্টা করে লক্ষ টাকার বিনিময়ে যে কিডনি আমি জোগাড় করতে পারিনি, আর তুই তা বিনে পয়সা জোগাড় করেছিস। ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না। যার কাছে আমরা চিরঋণী হয়ে রইলাম, শুধু তার পরিচয়টা বল। বল শফিক, বল। পরিচয় জানার যখন এত ইচ্ছে, আর লুকাবো না। আজ আপনাদের সেই মহান ব্যক্তির সাথে পরিচয় করে দেব, যিনি আপনাকে কিডনি দিয়েছেন। না না শফিক, না। এ তুই কি করেছিস শফিক, কি করেছিস? এত বড় একটা ঘটনা ঘটাবার আগে একবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না? প্রয়োজনের চেয়ে ওই মুহূর্তের দায়িত্ব পালন এত বেশি বড় ছিল যে আমি তোকে জিজ্ঞেস করার সময়টুকু পাইনি সুজন। বিশ্বাস কর, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাছাড়া কিছু হারিয়েই তো কিছু পেতে হয়। হ্যাঁ শফিক, হ্যাঁ, কিছু পাবার আনন্দের চেয়ে আর আবার ব্যথা যে কত কঠিন, কত নির্মম হয়ে আমাকে আঘাত করবে, তা একমাত্র আল্লাহ জানে। আমাকে তুই মাফ করে দে সুজন, আমাকে মাফ করে দে। কি ব্যাপার সুজন ভাই, ডাক্তার সাহেব মাপ চাইছেন কেন? আমি সুজনের বিনা অনুমতিতে যে কাজ করেছি তারই জন্য মাপ চাইছি। বিপ্লব, কিডনি যিনি দিয়েছেন তাকে দেখার জন্য সবাই ছুটে এসেছ। ওই যে কিডনি উনি দিয়েছেন। চিনতে পেরেছো বাবা? ওকে আপনি চিনতে পারবেন না, কারণ ওর জন্মটাই ছিল ওর জন্য অভিশাপ। অভিশপ্ত জীবন নিয়ে নিষ্পাপ দুটি চোখ মেলে যখন পৃথিবীর আলো দেখতে পায়, তখন তার উপর থেকে মায়ের স্নেহের ছায়া মুছে যায় চিরতরে। থেকে মাতৃহাবুর শেষর কান্না, অন্যদিকে সাধারণ এক মিল শ্রমিক হঠাৎ করে হয়ে যায় কোটি টাকার মালিক। একদিকে সেই অর্থলোভী মানুষটি গড়ে তোলে বিশাল ইমারতের সুখ স্বাচ্ছন্দ্যের জীবন, অপরদিকে সেই ইমারতের এক কোণে অপয়া অলক্ষ্যে অপবাদ নিয়ে দিনে দিনে বড় হয়ে ওঠে এই মেয়েটি। পিতামাতার অবজ্ঞা অবহেলা সত্ত্বেও স্নেহের কাঙাল মেয়েটি শত চেষ্টা করেও পারেনি তাদের মন জয় করতে, পারেনি তাদের আপন হতে। তাই তো আজ নিজের জীবনকে তুচ্ছ ভেবে তার এই কিডনি দিয়ে আপনার জীবন প্রদীপ জ্বালিয়ে রেখেছে বাবা। না না